দুর্যোগের রাতে খান সেনাদের চোখ অতি সহজেই ধুলো দিয়ে পালিয়ে যাওয়া সম্ভব হবে বলেই ঝড়ের রাতে নৌকা যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বদর বদর বলে মাঝি মাল্লারা মেঘনার উত্তাল বুকে অন্ধকারে নৌকা ভাসিয়ে দিল। ভালো করে সাঁতার জানি না আমি ও নিম্মি দুজনেই। ঝড়ো হাওয়ায় মেঘনা হয়ে উঠেছে বিক্ষুব্ধ। বিশাল ঢেউয়ের পাহাড় ভেঙে নৌকা এগিয়ে চলল দুলতে দুলতে। ঢেউয়ের দোলা ও ঝড়ের তীব্রতার ভয়ে জড়সড় হয়ে চুপ করে বসে আল্লাহ রাসূলকে স্মরণ করতে থাকলাম সবাই। এমনি করে সারা রাত একটানা নৌকা বেয়ে ফজরের ওয়াক্তে এক জায়গায় নৌকা ভেড়ালো মাঝিরা। সেখানে নেমে পড়তে হলো সবাইকে। শুরু হলো পদযাত্রা। ধানক্ষেত পাটক্ষেতের আলের ওপর দিয়ে কাদা পলির ওপর দিয়ে খালি পায়ে হেঁটে পাহাড়ি টিলাগুলা পার হচ্ছিলাম। পরনে সবার গ্রাম্য লেবাস। দুপুরের আগেই জিটি রোডের কাছে পৌঁছে গেলাম আমরা। একটি পাটক্ষেতের মধ্যে সবাইকে লুকিয়ে রেখে মোমেন আর আমি এগিয়ে গেলাম রাস্তাটা রেকি করতে। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম আমরা। রাস্তা ক্লিয়ার। ক্ষিপ্র গতিতে রাস্তা পার হয়ে দূরে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। দূরের জঙ্গলে গা ঢাকা দেবার আগে খান সেনাদের দৃষ্টিতে পড়লে রক্ষে নেই। নির্ঘাত মৃত্যু। পড়ি কি মরি সবাই দৌড়ে ছুটে চলেছি রাস্তা ক্রস করার জন্য। আর একটু গেলেই উঁচু রাস্তা। হঠাৎ মোমেন বলে উঠল, সবাই শুয়ে পড়ুন, খান সেনাদের টহল গাড়ি আসছে। তার নির্দেশে সবাই ধান ক্ষেতের কাদা পানিতে অসাড় হয়ে শুয়ে পড়লাম। চারদিকে যতটুকু দৃষ্টি যায় ছোট ছোট পাহাড়, টিলা, ধান আর পাটের ক্ষেত। লোকজনের চিহ্ন মাত্র নেই। ধান ক্ষেতের কাদা পানিতে মুখ গুজে পড়ে থেকে সবাই প্রমাদ গুনছিলাম। যদি টহলদার খান সেনারা দেখে ফেলে। ভয়ে নিম্মির দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আল্লাহই বাঁচানেওয়ালা। খান সেনাদের গাড়িটা অল্প কয়েক গজ দূর দিয়ে উত্তর দিকে চলে গেল। ওরা ধান খেতে পড়ে থাকা মানুষগুলি দেখতে পেল না। গাড়িটি অনেক দূরে দৃষ্টির অগোচরে চলে গেলে সবাই উঠে এক দৌড়ে রাস্তা ক্রস করে অপর দিকের পাট খেতে গিয়ে বসে পড়লাম। একটু দম নেওয়া দরকার। মা বেচারির ডান পাটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল ইউনিভার্সিটির সিঁড়ি থেকে পিছলিয়ে গিয়ে। ভাঙা পাটা দুনিয়ে ফুলে উঠেছে। অসম্ভব সহ্য শক্তিমার। মুখ ফুটে কখনো নিজের অসুবিধার কথা ব্যক্ত করে না। তাই শুধু বলল, একটু দম নেওয়া যাক। আমি ও নিম্মি মার পায়ের অবস্থা দেখে বুঝতে পারলাম হাঁটতে ভীষণ অসুবিধে হচ্ছে তার। বুঝতে পারলেও কিছুই করার নেই। বাকিটা পথ হেঁটেই যেতে হবে তাকে। মাঝামাঝি পথ অতিক্রম করেছি আমরা। এখন থেকে বাকি পথের সবটুকুই পাহাড়ি উঁচু নিচু পিচ্ছিল পথ। সবাই কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম, কিন্তু মুখে কিছুই বললাম না। মাকে উৎসাহ দেবার জন্য হেসে বললাম, মা, তুমি দেখছি হাঁটাতে আমাদেরকেও হার মানিয়ে দিলে। কষ্ট হচ্ছে না তো? কোনো জবাব না দিয়ে মা উঠে দাঁড়ালো। আবার শুরু হলো হাঁটা। হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় আমরা পৌঁছালাম সেই বাজারে। বর্ডার এলাকার বাজার, কিন্তু শরণার্থীদের ভিড়ে পুরো বাজারটাই গমগম করছে। চালের বস্তা ভর্তি অসংখ্য ট্রাক দাঁড়িয়ে আছে। মোমেন বলল, আমরা পৌঁছে গেছি। ওই চাল বাংলাদেশ থেকে স্মাগলড হয়ে চলে যাচ্ছে ইন্ডিয়ায়। কিছু দূর এগুতেই বাজারের অন্য প্রান্তে একইভাবে দাঁড়িয়ে আছে পাট ভর্তি ট্রাকের সারি। ওগুলোও পাচার হচ্ছে বাংলাদেশ থেকেই। দীর্ঘ পথ চলায় সবাই তখন পরিশ্রান্ত। একটা চায়ের দোকানে বসে পানি, কিছু চা নাস্তা খেলাম সবাই। খাওয়া শেষে একটি পুরনো জিপ গাড়ি ভাড়া করে আগরতলার পথে রওনা হলাম। ছোট্ট জিপটাতে প্রায় 12 জন যাত্রী ঠাসাঠাসি করে ঢোকালো ড্রাইভার। কিছুই বলার নেই, এটাই রীতি। বাজার থেকে আগরতলার দূরত্ব প্রায় 35 মাইল। পুরনো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমলের জিপ। 12 থেকে 14 জন যাত্রীর ভারে
আর্তনাদ করতে করতে কোনো মতে এগিয়ে চলল আগরতলার পথে। কিছু দূর যাবার পর গাড়ি থামিয়ে বনেট খুলে পানি ঢেলে বুড়ো ইঞ্জিনকে ঠান্ডা করতে হচ্ছিল বারবার। এভাবেই অতি কষ্টে রাত প্রায় 12টায় আমরা এসে পৌঁছালাম আগরতলা শহরে। শহর থেকে 5-6 মাইল দূরে এক পোড়া রাজবাড়িতে খসরু মামা ও আরও কয়েকজন পদস্থ বাঙালি অফিসার সপরিবারে অবস্থান করছিলেন। মোমেন জায়গাটা আগেই দেখে গেছে। জিপ থেকে নেমে রিকশা করে চলে গেলাম সেই আস্তানায়। রাজবাড়িতে পৌঁছে খুঁজে বের করতে বেগ পেতে হলো না খসরু মামাকে। খসরু মামা আমাদের সবাইকে দেখে অবাক। হে না বুঝি আপনারা? হ্যাঁ, পালিয়ে এলাম। মোমেনই নিয়ে এসেছে আমাদের। ঢাকায় থাকা অসম্ভব হয়ে পড়েছিল। মুক্তি ফৌজের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী, তার স্বপ্ন এবং পরিকল্পনা। মুজিবনগর হেডকোয়ার্টার্সে আমরা পৌঁছানোর পর কর্নেল ওসমানী মুক্তিযুদ্ধ কিভাবে শুরু হয়েছিল, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে এক বিশদ বিবরণ দিলেন। তিনি শুরু করলেন, তোমাদের মনে রাখতে হবে 25শে মার্চের পাক হানাদার বাহিনীর বর্বরোচিত আক্রমণের পর 26শে মার্চ থেকে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে প্রথমে ঝাঁপিয়ে পড়েছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিক, প্রাক্তন ইপিআর, আনসার, মুজাহিদ ও সশস্ত্র পুলিশ বাহিনীর বীর জওয়ানরা। 26-27শে মার্চ মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে বীর জওয়ানদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এসে যোগ দিয়েছিলেন ছাত্র, যুবক এবং আপামর জনসাধারণ। সর্বপ্রথম যুদ্ধ হয় নিয়মিত পদ্ধতিতে, আর এই পদ্ধতিতে যুদ্ধ চলতে থাকে মে মাস পর্যন্ত। শত্রুকে ছাউনিতে যথাসম্ভব আটকে রাখা এবং যোগাযোগের কেন্দ্রসমূহ তাদের কবজা করতে না দেওয়ার জন্য নিয়মিত বাহিনীর পদ্ধতিতে যুদ্ধ করা হচ্ছিল। নীতি গ্রহণ করা হয়েছিল, যত বেশি বাধা সৃষ্টি করা যায় তা সৃষ্টি করা হবে। যে সমস্ত ন্যাচারাল অবস্ট্যাকল রয়েছে তা রক্ষা করতে হবে, সাথে সাথে শত্রুর প্রান্তভাগে এবং যোগাযোগের পথে আঘাত হানতে হবে। মূলত এটাই ছিল নিয়মিত বাহিনীর রণকৌশল। সংখ্যায় তুলনামূলকভাবে কম হওয়া সত্ত্বেও নিয়মিত বাহিনী অত্যন্ত বীরত্বের সাথেই এ পদ্ধতিতে যুদ্ধ করে। কোনো কোনো ক্ষেত্রে একটি রেজিমেন্টকে 2টি ব্রিগেডের বিরুদ্ধেও যুদ্ধ করতে হয়। সংখ্যায় কম থাকায় নিয়মিত বাহিনীর রণকৌশলে পরে কিছুটা পরিবর্তন করা হয়েছিল। কমান্ডাররা ছোট ছোট পেট্রোল বা ছোট ছোট কোম্পানি, প্লাটুনের অংশ দিয়ে শত্রুপক্ষের তুলনামূলক অধিক সংখ্যক সৈন্যকে এঙ্গেজ করে রাখছিলেন। একই সাথে শত্রুর ওপর আচমকা হামলাও চালানো হচ্ছিল। এভাবেই চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, দিনাজপুর, যশোর, খুলনাতে যুদ্ধ পরিচালিত হচ্ছিল। সে সময় মুক্তিযোদ্ধা কমান্ডাররা বুঝতে পারছিলেন কেবলমাত্র নিয়মিত পন্থায় যুদ্ধ চালানো সম্ভব নয়, কারণ তখনকার পর্যায়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করছিল সর্বমোট 5টি ব্যাটালিয়ন। তাদের সাথে ছিল ইপিআর, আনসার, মুজাহিদ, পুলিশ, ছাত্র, যুবক ও জনতা। কমান্ডাররা ছাত্র যুবকদের অল্প কিছুদিনের ট্রেনিং দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে যোদ্ধার সংখ্যা বাড়ানোর চেষ্টা করেন। এ ধরনের শক্তি দিয়ে পূর্ব পাকিস্তানে পাক বাহিনীর 3-4টি ডিভিশনকে বেশি ঠেকিয়ে রাখা কিছুতেই সম্ভব ছিল না। তাদের উপর্যুপরি আক্রমণের মুখে মুক্তিযুদ্ধের প্রতিরোধ ক্রমশই দুর্বল হয়ে পড়ছিল। সেক্ষেত্রে শত্রুপক্ষের এই বিশাল শক্তিকে ধ্বংস করে দেশকে স্বাধীন করা অসম্ভব হয়ে ওঠে। তখনই কমান্ডাররা অনুভব করেন তাদের প্রস্তুত হতে হবে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের জন্য। এই 5টি ব্যাটালিয়নকে কেন্দ্র করে গড়ে তুলতে হবে এক বিশাল গেরিলা বাহিনী। একমাত্র বিশাল গণবাহিনীই পারবে শত্রুপক্ষের সংখ্যাগরিষ্ঠতাকে নিউট্রালাইজড করতে। এ গণবাহিনী এমনভাবে সংগঠিত করতে হবে যেমন মানুষের পেটের অন্ত্রে একটি শক্তিশালী জীবাণু অন্ত্রটিকে ধ্বংস করে দিতে পারে, তেমনি ভেতর থেকে শক্তিশালী দক্ষ গেরিলা বাহিনী শত্রুর অন্ত্রকেও বিনষ্ট করে দেবে।
এছাড়া দেশকে স্বাধীন করা সম্ভব নয়, কারণ শত্রুপক্ষের সংখ্যা বেশি, ওদের বিমান বাহিনী রয়েছে, তাছাড়া সম্বলও তাদের অনেক বেশি। কর্নেল ওসমানীর কথা শুনে মনে প্রশ্ন দেখা দিল, 25শে মার্চ রাতে পাক বাহিনী যদি নিরীহ জনগণের ওপর পৈশাচিক শ্বেতসন্ত্রাস না চালাতো, একই সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, আনসার, মুজাহিদ, পুলিশ এবং অন্যান্য সামরিক ইউনিটগুলোর বাঙালি সদস্যদের উপর হামলা না চালাতো, তবে কি স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত ঘটত? স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তেন বাঙালি জওয়ানরা? এ ধাঁধার জবাব ঐতিহাসিকরাই আগামীতে খুঁজে বের করবেন, সে বিশ্বাস নিয়ে এগিয়ে চললাম। কর্নেল ওসমানী বলে চলেছেন, আমার বিশ্বাস ক্লাসিক্যাল গেরিলা ওয়ারফেয়ার করে দেশ মুক্ত করতে হলে বহুদিন যুদ্ধ করতে হবে এবং ইতিমধ্যে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় সম্পদ জনসম্পদ, সেটা ধ্বংস হয়ে যাবে। জনাব ওসমানীর কথায় টিপিক্যাল মধ্যবিত্ত সুবিধাবাদী চিন্তাধারা পরিষ্কারভাবে ধরা পড়ল। পৃথিবীর কোন জাতি তাদের মুক্তি অল্প ত্যাগে পেয়েছেন বলে আমার জানা নেই। যারা হয়তোবা পেয়েছেন তাদের সে স্বাধীনতা অর্থবহ হয়নি। প্রসূতির আঁতুড়ঘর থেকেই বিভিন্ন চক্রান্তের শিকারে পরিণত হয়েছে তাদের সে স্বাধীনতা। ভৌগোলিক স্বাধীনতা অর্জিত হলেও স্বাধীনতার সুফল জাতীয় মুক্তি অর্জন করা সম্ভব হয়নি। নেতৃত্ব পৌঁছে দিতে পারেনি স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে। অদৃশ্য কলকাঠির নড়াচড়ায় যে সমস্ত দেশ স্বাধীনতা পেয়েছে, সে সমস্ত দেশের পুতুল সরকারগুলোর কাছ থেকে জনগণ পেয়েছে শুধুই বঞ্চনা, প্রতারণা আর দারিদ্র্যের অভিশাপ। আবার কর্নেল ওসমানীর বক্তব্য শুনতে মনোযোগ দিলাম। যুদ্ধকে স্বল্পস্থায়ী করার জন্য এপ্রিল মাসেই আমার মাথায় একটি প্ল্যান এসেছে। একটি বড় গেরিলা বাহিনী গঠন করে ভেতর থেকে শত্রুর আঁতে আঘাত হানতে হবে এবং পাশাপাশি নিয়মিত বাহিনীর ছোট ছোট ইউনিট অর্থাৎ কোম্পানি বা প্লাটুন দিয়ে শত্রুকে আঘাত করতে হবে এবং বিচ্ছিন্ন হবার জন্য তাকে বাধ্য করতে হবে, যাতে করে কনসেন্ট্রেটেড অবস্থা থেকে তারা ডিসপার্সড হয়ে যায়। এই বিচ্ছিন্নতার ফলে তাদের সংখ্যাগরিষ্ঠতা অকোচ হয়ে পড়বে। শত্রুপক্ষ ছোট ছোট গ্রুপে নিজেদের কমিট করতে বাধ্য হবে। তখন গেরিলা পদ্ধতিতে তার যোগাযোগের রাস্তা, বেতার সংযোগ, রিএনফোর্সমেন্টের পথ ধ্বংস করে তাকে ছোট ছোট পকেটে আইসোলেটেড করে চরম আঘাতে তাদের ধ্বংস করতে হবে। এজন্য আমার নিয়মিত বাহিনীরও প্রয়োজন রয়েছে। আমার এ পরিকল্পনা অনুযায়ী ডিটেইলড প্ল্যান ইতিমধ্যেই অস্থায়ী সরকার এবং মিত্রদের কাছে পেশ করেছি। তাতে আমি উল্লেখ করেছি কমপক্ষে 2 লাখের মতো গেরিলা বাহিনী এবং 25,000-এর মতো নিয়মিত বাহিনী গড়ে তুলতে হবে। সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে কমান্ডারদের অধীনে যে সমস্ত মুক্তিফৌজ রয়েছে তাদের ছাড়া এই ন্যূনতম শক্তি আমাকে অবশ্যই গড়ে তোলার অনুমতি দিতে হবে।